গল্প বাংলো। শম্ভু, কি হলো? শিখের উপরে চল। কেন, কি হয়েছে? দিদিমণি। কি হয়েছে দিদিমণির? মরে গেছে। সে কি? মানুষের মনের অন্ধকার গলি, আর সেখানে লুকিয়ে থাকা হিংস্র প্রবৃত্তি। অপরাধের জন্ম কি তবে সেখান থেকেই? আজ আপনাদের কাছে গল্প বাংলার নিবেদন নিহার রঞ্জন গুপ্তের কিরিটি কাহিনী আদিম রিপু। চলুন তাহলে অযথা কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। ফোনের রিসিভারটা হাতে করেই সুভাষ বসে রইল। রিসিভারটা যে ফোনের ওপর নামিয়ে রাখবে তাও যেন ভুলে গিয়েছিল সুভাষ। রিসিভারটা হাতের মধ্যেই ধরা থাকে, আর সুভাষ শয্যার ওপর বসে থাকে। গীতা মারা গিয়েছে। প্রতুল বলল গীতা সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে গীতা। কিন্তু কেন? গীতা সুইসাইড করতে যাবে কেন? মাত্র তো কয়েক ঘন্টা। রাত 12টার পর গীতার বাড়ি থেকে ওরা 3 বন্ধু বের হয়ে গেছে, হাসি মুখে শুভরাত্রি জানিয়ে রাত্রির মতো বিদায় নিয়ে। আকাশটা মেঘাচ্ছন্ন ছিল, টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। গীতা থাকে বালিগঞ্জে, আর ওরা 3 জনেই থাকে উত্তর কলকাতায়। সুভাষ ফড়িয়াপুকুরে, প্রতুল বিডন স্ট্রিটে, আর কুনাল শ্যামপুকুর স্ট্রিটে। গত রাত্রে বাস ট্রাম সবই বন্ধ হয়ে গিয়েছে। সুভাষই তার গাড়িতে করে 2 বন্ধু প্রতুল ও কুনালকে যে যার বাড়িতে পৌঁছে দিয়ে রাত 1:30টায় বাড়ি ফিরে এসে শুয়ে পড়েছে। গাড়িটা পোর্টিকোতে এখনো পড়ে রয়েছে, গ্যারাজ করা হয়নি। গ্যারাজ করবে কি গাড়ি? ঘুমে তখন তার 2 চোখ জড়িয়ে আসছে। বাড়িতে সবাই তখন ঘুমিয়ে পড়েছে। ভাগ্যি সদরের একটা ডুপ্লিকেট চাবি তার কাছে থাকে। দরজা খুলে সোজা এসে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে ঘরে ঢুকে শুয়ে পড়ে। তা হলেও সীতারাম টের পেয়ে গিয়েছিল ও যখন ঘরের দরজা খুলেছে। ওর ঘরের কাছের বারান্দায় সীতারাম বরাবর শোয়ে। সীতারামের ঘুমটাও পাতলা। দরজা খোলার শব্দ পেয়েই সীতারাম ওকে জিজ্ঞাসা করেছিল, কি দাদাবাবু, এত রাত হলো ফিরতে? নিচের ল্যান্ডিং এর গ্র্যান্ডফাদার ক্লকটায় ঢং করে তখন রাত 1:30টা বাজলো। কটা বাজলো? রাত 1:30টা। অনেক রাত করে কাল শুয়েছিল বলেই বোধহয় সকাল সকাল ঘুমটা ভাঙেনি সুভাষের। নচেত সাধারণত 4:30 থেকে 5টার মধ্যেই ঠিক ঘুম ভেঙে যায় সুভাষের। আজ অনেকটা বেলা হয়ে গিয়েছে। খোলা জানালা পথে রোদ এসে ঘরে ঢুকেছে। কালকের মেঘলা আকাশ আর নেই। মেঘমুক্ত পরিষ্কার নীল আকাশ। সামনেই টেবিলের উপরে হাত ঘড়িটার দিকে তাকালো সুভাষ। বেলা 8:15। এখনো হয়তো ঘুম ভাঙতো না, মাথার কাছে টেলিফোনের ক্রিং ক্রিং শব্দেই ঘুমটা ভেঙেছে। গীতা নেই। হঠাৎ কথাটা যেন আবার মনে পড়ে গেল। একটু আগে প্রতুলই তাকে ফোন করে সংবাদটা দিল। গীতাকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। মনে হচ্ছে সুইসাইডই করেছে, আত্মহত্যা। পাশেই ছোট একটা টেবিলের উপরে বিশেষ শিশি একটা পাওয়া গিয়েছে, একটা আই লোশনের শিশি। নিচে লেখা পয়জন, বিষ। প্রতুল ফোনে জিজ্ঞাসা করেছিল, একবার যাবি না ওখানে? সুভাষ কোনো জবাব দেয়নি। জবাব দেবে কিসে? বিমূঢ়, কেমন যেন বোবা হয়ে গিয়েছে সুভাষ। একসময় বিমূঢ় ভাবটা যখন কাটে, সুভাষ হাতে রিসিভারটা
ধীরে ধীরে নামিয়ে রাখলো। ফোনটা নামিয়ে রাখার সঙ্গে সঙ্গেই আবার বেজে উঠল। আবার রিসিভারটা তুলে নিল সুভাষ। সুভাষ, বল। কি রে, কোনো কথা না বলে কানেকশন কেটে দিলি? যাবি না গীতার ওখানে? তুই কার কাছে শুনলি যে গীতা? গীতার চাকর শম্ভু ফোন করেছিল, সেই প্রথম জানতে পারে ব্যাপারটা। পুলিশ এসেছে বাড়িতে, ও আর সৌদামিনী মাসি ছাড়া তো কেউ নেই। ভীষণ ভয় পেয়ে গেছে। ভয় পেয়েছে? শম্ভু? শম্ভু ভয় পেয়েছে কেন? ভয় পাবে না? কিরকম একটা আনএক্সপেক্টেড ব্যাপার। শোন, তুই বরং আমার বাড়িতে চলে আয়, আমি কুণালকেও একটা খবর পাঠাচ্ছি আমার বাড়িতেই আসতে। তিনজন একসাথেই যাব। সুভাষ কোনো জবাব দেয় না। কিরে, আসছিস তো? আসছি। প্রতুল ফোন ছেড়ে দেয়। সুভাষ রিসিভারটা নামিয়ে রাখল। গীতা সুইসাইড, আত্মহত্যা করেছে। কিন্তু কেন? তার মতো শান্ত ধীর প্রকৃতির মেয়ে কোনোদিন আত্মহত্যা করতে পারে, সুভাষের যেন চিন্তারও অতীত ছিল। গীতাকে তো ওরা এক আধ দিন নয়, প্রায় গত 5 বছর থেকে চেনে। ওদের দলে গত 5 বছর ধরে একসঙ্গে এক পার্টিতে কাজ করেছে। যেমন শান্ত ধীর, গীতা তেমনই কোনো সেন্টিমেন্টেরও ধার ধারে না। জীবনটাকে সে সহজ ও অনাড়ম্বর ভাবেই নিয়েছিল। বড়লোক বাপের একমাত্র মেয়ে। বাপ ছিল শহরের নামকরা ডাক্তার। বর্তমানে সেসব ছেড়ে ছুড়ে দিয়ে পন্ডিচেরিতে গিয়ে আশ্রয় নিয়েছেন বছর 3 হলো। গীতার মাও সেখানে। এক ছেলে এক মেয়ে, শান্তনু ও গীতা। শান্তনু বড়, শহরের নামকরা একজন সার্জন। দিন 5 হলো নেপালের রানা ফ্যামিলির কার একটা অপারেশনের ব্যাপারে গিয়েছে। আজকালই ফেরার কথা। ভাই বোন কেউ বিয়ে করেনি। বাড়িতে ঠাকুর, ড্রাইভার, দারোয়ান, বুড়িঝি মান্দা ও শম্ভুচরণ আর অভিভাবিকা প্রৌঢ়া সৌদামিনী মাসি। সৌদামিনী মাসি নিঃসন্তান বিধবা। বিধবা হওয়ার পর থেকেই গত 15-16 বছর বোনের কাছেই আছে। বোন ও ভগ্নিপতি সব ছেড়ে ছুড়ে দিয়ে পন্ডিচেরি চলে যাওয়ার পর বাধ্য হয়ে সৌদামিনী মাসিকেই সংসারের হালটা ধরতে হয়েছে। সংসার তো ভারী, পয়সার অভাব নেই। কলকাতা শহরে বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স কোনো কিছুরই অভাব নেই। শান্তনুও প্রচুর উপার্জন করে। গীতা MA পাস করে পার্টি করে বেড়ায় এবং এক বেসরকারি কলেজে অধ্যাপিকা। মাসি অনেক চেষ্টা করেছে ভাই বোনকে বিয়ে দেবার, কিন্তু মুশকিল হচ্ছে। শান্তনু বলে, বুঝি মাসি, বিয়ে একটা করা উচিত, আর ইচ্ছেও 16 আনা আছে, কিন্তু মুশকিল হচ্ছে। তার আবার মুশকিলটা কি? বিয়ে করলেই তো হয়। মুশকিল হচ্ছে গীতা। গীতা? হ্যাঁ, ও বিয়ে করলেই আমি নিশ্চিন্ত, ঝাড়া হাত পা একেবারে শটান বিয়ের পিড়িতে বসতে পারি। গীতা পাশেই ছিল। সে মুখ ভেঙচে বলে ওঠে, কি দরদ রে! গীতা না বিয়ে করলে উনি বিয়ে করতে পারছেন না। মনে করলেই তো হয় গীতার বিয়ে হয়ে গেছে। সেটা শান্তনুর ব্যাপারেও মনে করে নিলে হয়। সত্যি দাদামণি, বিয়ে কর না একটা, বেশ একটা সুইট বৌদি আসবে। আর আমার বুঝি একজন ভগ্নিপতির শখ নেই? ইতর, ক্রুয়েল, হিপোক্রিট, আনসিম্প্যাথেটিক, কাওয়ার্ড, আনসোশাল। কথা কাটাকাটি করতে করতে ভাই বোন একসময় খান্তি দিয়েছিল। গীতাই হাসতে হাসতে পরের দিন সবিস্তারে ব্যাপারটা বর্ণনা করেছিল ওদের 3 বন্ধুর কাছে। সত্যি দাদামণিটা ভারী ইন্টারেস্টিং। ওই সময় হঠাৎ প্রতুল বলেছিল, কিন্তু সত্যি গীতা, তোমার ব্যাপারটা কি বলো তো? কিসের ব্যাপার? বিয়ে কি সত্যিই তুমি করবে না নাকি? করব না কবে আবার বললাম? তবে কি তবে? করছো না কেন? মনের মতো স্বামী জুটবে তবে তো। যার তার হাত ধরে তো কিছু আর বিয়ের পিড়িতে গিয়ে উঠে বসতে পারি না। আমাদের পার্টিতেও তো এত ছেলে রয়েছে, মিত্রা, রেবা, রীতি, ওরা তো পার্টি ছেলেদেরই বিয়ে করলো। করেছে বটে,
তবে ভুল করেছে। ভুল? হ্যাঁ, কমরেডদের ভেতর থেকে বিয়ে করা উচিত হয়নি, কারণ পার্টি পলিটিক্স ও সংসার পলিটিক্স সম্পূর্ণ দুটো আলাদা ব্যাপারকে এক জায়গায় এনে দাঁড় করানো ওদের বুদ্ধির কাজ হয়নি। কুণাল ওই সময় বলেছিল, কিন্তু কারোর প্রতি কারোর যদি ভালোবাসা হয়, একটা কথা ভুলে যেও না কুণাল, পার্টির কর্মী হলেও প্রত্যেকে মানুষ, মেশিন নয়, এবং কতগুলো জায়গায় তাদের সংসারের আর 10 জন মানুষের সঙ্গে কোনো তফাৎ নেই। ল্যান্সডাউন যখন পুরোপুরি ল্যান্সডাউন হয়নি, গীতাদের বাবা ডক্টর সুকান্ত চক্রবর্তী এসে জায়গা কিনে বাড়ি তৈরি করেছিলেন। তারপর অবশ্যই ক্রমে বহু ঘরবাড়ি তৈরি হয়ে জমজমাটি হয়ে ওঠে। বাড়ির নাম নিরালা। 3 তলা বাড়ির মধ্যে অনেকগুলো ঘর। 1 তলার খান 2 নিয়ে শান্তনুর চেম্বার এবং বাকি 2টো ঘরে গীতাদের পার্টির আড্ডা, নন রেজিস্টার্ড শাখা অফিস। 2 তলার 2টো পাশাপাশি ঘরের একটাতে থাকে সৌদামিনী মাসি আর একটাই গীতা, বাকি সব খালি পড়ে। 3 তলায় শান্তনুর আড্ডা। ব্যাপারটা অবশ্যই দাসী মান্দাই প্রথম জানতে পারে। সাধারণত বেলা করে কখনো ওঠে না গীতা, কিন্তু বেলা 7টা বেজে গেল, গীতা ওঠেনি দেখে মান্দা ডেকে তুলতে গিয়েছিল দিদিমণিকে। ঘরের দরজা খোলাই ছিল, মাত্র ভেজানো। ভেজানো দরজা ঠেলে ভিতরে ঢুকেই মান্দা কেমন যেন থমকে দাঁড়ায়। শয্যাটা এলোমেলো, আড়াআড়ি ভাবে গীতা শয্যার ওপর শুয়ে, একটা হাত অসহায়ভাবে খাটের পাশ দিয়ে ঝুলছে, অন্য হাতটা ছড়ানো। চোখ দুটো যেন ঠেলে বের হয়ে আসছে, মুখটা ঈষৎ হাঁ করা, ডান দিকের কষ বেয়ে ক্ষীণ একটি রক্তের ধারা। তবু সামনে গিয়ে দাঁড়ায় মান্দা এবং বুঝতে পারে গীতার দেহে প্রাণ নেই। তাড়াতাড়ি বাইরে ছুটে আসে, সোজা একেবারে 1 তলায়। শম্ভু ট্রেতে করে চায়ের সরঞ্জাম নিয়ে উপরে উঠে যাচ্ছিল গীতার ঘরে। শম্ভু, কি হলো? শিখের ওপরে চল। কেন, কি হয়েছে? দিদিমণি। কি হয়েছে দিদিমণির? মরে গেছে। সে কি? শিখের ওপরে চল। শম্ভু তাড়াতাড়ি ছুটে তখনই উপরে যায়। গীতার ঘরে ঢুকে গীতার দিকে চেয়ে সেও বুঝেছিল গীতা আর বেঁচে নেই। তবু সে বাড়ির পারিবারিক প্রৌঢ় চিকিৎসক ডক্টর সান্যালকে ফোন করে দেয়। ডক্টর সান্যাল এসে দেখেন শয্যার উপরে একপাশে একটা খালি পয়জন আই লোশনের শিশি পড়ে আছে। ব্যাপারটা সুইসাইড ভেবে তিনিই তখন নিকটবর্তী থানায় পুলিশ অফিসারকে ফোনে সংবাদ দেন। অল্পক্ষণের মধ্যেই পুলিশ এসে পড়ে। শম্ভু ও মান্দাকে নানা রকম জেরা করে থানার ওসি মিস্টার দত্ত রায় জানতে পারেন গতকাল অনেক রাত্রি পর্যন্ত গীতা তার পার্টির বন্ধু সুভাষ, কুণাল ও প্রতুলকে নিয়ে আড্ডা দিয়েছে। শম্ভু জানতো গীতার ওই 3 জনের সঙ্গে ঘনিষ্ঠতার কথা। তখন সে প্রতুলকে ফোন করে। প্রতুল এসে পৌঁছালো বেলা তখন 9:30। থানার ওসি দত্ত রায় তখন গীতার শয়ন ঘরের পাশের ঘরে বসে মান্দার জবানবন্দি নিচ্ছিলেন, সৌদামিনীর জবানবন্দি শেষ করে। সৌদামিনী বিশেষ কিছু বলতে পারেনি, বয়স হয়েছে, তাছাড়া ইদানিং চোখে ছানি পড়ায় ভালো দেখতে পায় না। বাতও আছে, কদিন ধরে রাতের কষ্টটা বেড়েছে। গতকাল তাড়াতাড়ি শুয়ে পড়েছিল। গীতা ওই সময় নিচের তলায় তার বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিল। মান্দা তার জবানবন্দিতে বললে দিদিমণি ও তার বন্ধুরা রাত 10:30 নাগাদ নিচের ডাইনিং হলে বসে একত্রে খাওয়া দাওয়া করে। গীতা নিজে মার্কেট থেকে মাংস এনে রান্না করেছিল। খাওয়া দাওয়ার পরে আবার ওরা বাইরের ঘরে গিয়ে বসে। বাইরে তখন বেশ বৃষ্টি পড়ছে। মান্দা ডাইনিং টেবিল পরিষ্কার করে শুতে চলে যায়। তারপর কখন দিদিমণির বন্ধুরা কত রাত্রে গিয়েছে, গীতা কখন শুতে গিয়েছে, সে আর কিছু জানে না। কোথায় তুমি শৌ? ওই নিচের তলার একটা ঘরে।
অতঃপর শম্ভুচরণের ডাক পড়ল। এই বাড়িতে সেই সবচেয়ে বেশি দিন ধরে কাজ করছে, দাদাবাবু দিদিমণি যখন বলতে গেলে বাচ্চা তখন থেকে। সে শোয়ে ওপরেই একটা ঘরে। দত্তরায় প্রশ্ন করেন, তুমি কখন কাল রাত্রে শুতে যাও? রাত 12টা। অত রাত হলো কেন? শুয়ে পড়েছিলাম, দিদিমণি ডেকে কফি দিতে বলল। কফি দিয়ে শুতে শুতে রাত 12টা হয়ে যায়। দিদিমণির বন্ধুরা কখন যায় জানো? কত রাত হয়েছিল তখন? ঠিক বলতে পারবো না হুজুর, তবে কফি খাবার কিছু পরেই। তখন তুমি কি করছিলে? শুয়ে পড়েছিলে কি আবার? আগে না, বসে একটা বিড়ি খাচ্ছিলাম। দিদিমণি ওদের বিদায় দিয়ে সিঁড়ি দিয়ে উঠে এসে তার ঘরে গেল। তারপর? আগে আমার মনে পড়ছে একটা কথা, দিদিমণি বোধহয় উপরে এসে আবার নিচে গিয়েছিল। কখন? মনে হয় ঘন্টাখানেক পরে। কি করে বুঝলে? সিঁড়ি দিয়ে উঠে আসবার পায়ের শব্দ পেয়েছিলাম। তা সে যে তোমার দিদিমণি কি করে বুঝলে? অন্য কেউ তো হতে পারে। তা হতে পারে, কিন্তু আর কে হবে? মাসিমা তো কখন শুয়ে পড়েছেন, মান্দাও শুয়ে পড়েছিল, আমিও আমার ঘরেই ছিলাম, তাই মনে হয় দিদিমণি। দত্তরায় অতঃপর আরও কয়েকটা মামুলি প্রশ্ন করে শম্ভুচরণকে নিষ্কৃতি দিলেন। প্রতুল, সুভাষ ও কুণাল ওই ঘরেই দাঁড়িয়েছিল। এবারে তাদের কয়েকটা প্রশ্ন করলেন। একটা প্রশ্ন বিশেষ করে তিনজনকেই জিজ্ঞাসা করলেন। গীতার সঙ্গে তো তাদের অনেক দিনের পরিচয় ও ঘনিষ্ঠতা। সুইসাইড করবার মতো কোনো কারণ ছিল কিংবা ঘটেছিল কিনা গীতার? তিনজনেই বলে না। প্রতুল বললে, না, গীতা সুইসাইড করতে পারে কথাটা যেন এখনো আমি বিশ্বাস করতে পারছি না মিস্টার দত্তরায়। সি ওয়াজ ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি। তার কোনো অভাব ছিল না বা কোনো প্রবলেম ছিল না, তবে কেন সে সুইসাইড করতে যাবে? মিস্টার দত্তরায় তখনকার মতো মৃতদেহ মর্গে পাঠাবার ব্যবস্থা করে বিদায় নিলেন। পরের দিন সকালেই জরুরি তার পেয়ে গীতার দাদা শান্তনু প্লেনে কলকাতায় ফিরে এলো। গীতার আকস্মিক মৃত্যু সংবাদটা যেন তাকে কেবলই মর্মাহতই নয়, যেন বিস্ময়ে স্তম্ভিত করে দিয়েছিল। আই লোশনের শিশিটা গীতারই চোখে দেবার জন্য ডাক্তার প্রেসক্রাইব করেছিলেন। সবাই বলছে গীতা সুইসাইড করেছে ওই বিষাক্ত লোশন খেয়ে। কিন্তু কেন, কোন দুঃখে সে সুইসাইড করতে যাবে? বোনকে তো সে কোনোদিন এতটুকু অনাদর করেনি, তার কোনো কাজে কোনো দিন বাধা দেয়নি, কখনো ভুলেও এতটুকু তিরস্কার করেনি। তবে তাছাড়া গীতার মতো বুদ্ধিমতী, বিবেচক, প্রাণচঞ্চল মেয়ে আত্মহত্যা করেছে, কথাটা যেন ভাবাও যায় না। নিজের ঘরের মধ্যে চুপচাপ বসেছিল শান্তনু। দত্তরায় এলেন। শান্তনুবাবু, পোস্টমর্টেম রিপোর্ট আজ পাওয়া গিয়েছে, কিন্তু রিপোর্টটা সম্পূর্ণ অন্যরকম বলছে। অন্যরকম? হ্যাঁ, কজ অফ ডেথ বিষ নয়। তবে গীতা দেবী সুইসাইড করেননি, তাকে হত্যা করা হয়েছে। হত্যা? কি বলছেন আপনি? তাই গলা টিপে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে তাকে? কে কে তাকে হত্যা করলো? আমরা যথাসাধ্য চেষ্টা করব। মনে হচ্ছে বাড়ির মধ্যেই কেউ, কারণ সেই সময় তো বাড়ির বাইরের কেউ ছিল না। আচ্ছা, আপনাদের ওই চাকর শম্ভুচরণ? না না না, এই আপনি কি বলছেন? শম্ভু এক প্রকার গীতাকে কোলে পিঠে করে মানুষ করেছে। তাহলেও পুরানো সাগর বাকরের রমন দুষ্কৃতির নজিরেরও অভাব নেই। কিন্তু কেন কেন সে গীতাকে হত্যা করবে? সে কথা এই মুহূর্তে আমি বলতে পারবো না, আরও ইনভেস্টিগেশন না করে। শম্ভুকে একবার আমি থানায় নিয়ে যেতে চাই, তাকে একবার ডাকুন। কিন্তু আশ্চর্য, শম্ভুকে ডেকে সাড়া পাওয়া গেল না, এবং খোঁজ করে জানা গেল গত রাত থেকেই নাকি শম্ভু নেই। কোথায় গেল শম্ভু?
মান্দা বললে, তা তো জানি না। আমাকে এই কথা এতক্ষণ জানাওনি কেন? ভেবেছিলাম আপনি হয়তো তাকে কোনো কাজে পাঠিয়েছেন দাদা বাবু। শম্ভুচরণ যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছে। দুদিন ধরে সারা কলকাতা শহর তোলপাড় করেও তার কোনো সন্ধান করা গেল না। পুলিশ হন্যে হয়ে শম্ভুচরণকে সর্বত্র খুঁজে বেড়াচ্ছে। তার গ্রামের বাড়িতেও ধাওয়া করেছিল পুলিশ, কিন্তু সেখানেও তার কোনো সন্ধান পায়নি। পুলিশের এক প্রকার ধারণাই হয়ে গিয়েছে ওই শম্ভুচরণই দোষী, সেই গীতাকে হত্যা করেছে। শান্তনু কিন্তু এখনো বলছে শম্ভু গীতাকে হত্যা করতে পারে, কিছুতেই সে বিশ্বাস করতে পারে না। তবে শম্ভুচরণ গীতাকে না হত্যা করলেও কেউ না কেউ হত্যা করেছে তাকে ঠিকই। কিন্তু সে কে? কে হত্যা করতে পারে গীতাকে? আর কেনই বা হত্যা করলো? গীতার মৃত্যু হয়েছে কথাটা যেন এখনো কিছুতেই ভাবতে পারছে না শান্তনু। শান্তনুর হঠাৎ মনে পড়ল একজনের কথা। প্রেসিডেন্সিতে একসময় বছর 2 পড়েছিল, তারপর দুজন দুই দিকে চলে যায়। তাহলেও মধ্যে মধ্যে দেখা হয়েছে। তার কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গেই আর দেরি না করে শান্তনু সেই দিনই সন্ধ্যার দিকে সোজা তার বাড়িতে গিয়ে হাজির হয়। বাইরের ঘরেই ছিল সে, একজন ভদ্রলোকের সঙ্গে কথা বলছিল। শান্তনুকে দেখে বলে, এসো শান্তনু, বসো বসো। শান্তনু বসলো। একটু পরে ভদ্রলোককে বিদায় করে দিয়ে সে তাকালো শান্তনুর মুখের দিকে, বলল, অনেকদিন পরে দেখা হচ্ছে তোমার সাথে, কিন্তু কি ব্যাপার বলো তো? মুখ দেখে মনে হচ্ছে ইউ আর ভেরি মাচ ওয়ারিড, খুব চিন্তিত। কিরিটি। শান্তনুর ডাকে কিরিটি ওর মুখের দিকে তাকালো। বসো, একটু চায়ের কথা বলে আসি। ওসব এখন থাক ভাই। তোমার মনে আছে নিশ্চয়ই, আমার এক বোন ছিল, ওই একটি মাত্র বোন গীতা। তাকে গলা টিপে গত শনিবার রাত্রে কে যেন হত্যা করেছে। হত্যা করেছে? হ্যাঁ, প্রথমে সবার ধারণা ছিল ব্যাপারটা বুঝি সুইসাইড, কিন্তু পরে পোস্টমর্টেম রিপোর্টে বলেছে না, গলা টিপে শ্বাস রোধ করে তাকে হত্যা করা হয়েছে। কোথায়? তার শোবার ঘরে। কিরিটির অনুরোধে তখন শান্তনু সমস্ত ব্যাপারটা আগাগোড়া বলে যায়। তারপর বলে, কিন্তু কে কে হত্যা করতে পারে গীতাকে? কেনই বা হত্যা করল? পুলিশের ধারণা বাড়িরই কেউ, আর ওই শম্ভুচরণই, কিন্তু আমার বিশ্বাস হয় না। কিরিটি জবাবে কিছু বলে না, কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর একসময় বলে, ওই যে 3টি ছেলের নাম করলে, গীতার সহকর্মী ও বিশেষ পরিচিত কুণাল, প্রতুল ও সুভাষ, ওরা কি বলছে? ওরা তো রীতিমতো শকড। ওদের তো তুমি সকলকেই নিশ্চয়ই চেনো। হ্যাঁ, খুব চিনি। কিরকম মনে হয় ওদের? কালচার, সভ্য, আর যতদূর মনে হয় ওরা গীতাকে সত্যিই ভালোবাসতো। দে আর অল ব্যাচেলার্স, কেউই বিয়ে করেনি? না। আচ্ছা, ওরা কে কি করে একটু বললে ভালো হয়। সুভাষের অবস্থা ওদের মধ্যে সবচাইতে ভালো। কোনো রকম চাকরি বাকরি করে না, পার্টি নিয়েই সর্বদা ব্যস্ত। লেখাপড়া বোধ হয় বিয়ে পর্যন্ত পড়েছিল। কুণাল প্রফেসরি করে, তাছাড়া একজন কবি, অবস্থা মোটামুটি। প্রতুল একটা সংবাদপত্রে অ্যাসিস্ট্যান্ট এডিটর, ওদের পার্টির একজন প্রচণ্ড উৎসাহী পান্ডা। সুভাষকে মনে হয়েছে আমার একটা অহংকারী ও উদ্ধত প্রকৃতির। কুণাল খুব শান্ত ও নিরীহ, আর প্রতুল ভীষণ বদরাগী, অস্থির প্রকৃতির। একসময় কলেজ জীবনের নাম করা একজন অ্যাথলেট ছিল। কাল সন্ধ্যার দিকে একবার ওদের তোমার বাড়িতে রাখতে পারো? ওদের সঙ্গে একটু কথাবার্তা বলতে চাই আমি। বেশ তো। পরের দিন সন্ধ্যায় নিরালায় এক এক করে প্রশ্ন করছিল ওদের কিরিটি। প্রথমেই প্রতুল। 2-4টে কথাবার্তার পর কিরিটি প্রতুলের মুখের দিকে তাকিয়ে হঠাৎ বলে, এবারে একটা কথার খুব স্পষ্ট জবাব চাই প্রতুলবাবু। আপনি গীতাকে ভালোবাসতেন এবং গীতাও আপনাকে ভালোবাসতো জানি। আপনাদের পরস্পরের ওই ভালোবাসার মধ্যে কোনো কারণে চির ধরেছিল? চির? হ্যাঁ, কারণ ওই ধরনের ভালোবাসা যেমন সেলফিশ, তেমনই ব্লাইন্ড।
অর্থাৎ অন্ধ। কখনো কখনো তাই সামান্যতম কারণেও, সামান্য সন্দেহেও না, সেরকম কিছু ঘটেনি, কারণ সামনেই জানুয়ারিতেই আমরা বিয়ে করব স্থির ছিল। এ কথাটা কুণাল ও সুভাষবাবু জানতেন? স্পষ্ট করে আমরা না বললেও ওরা বোধহয় সন্দেহ করেছিল। সেটা কিসে বুঝলেন? ওই মাঝে মধ্যে ওদের কথাবার্তা ইদানিং মনে হতো। আচ্ছা, আপনারা তিনজন সহকর্মী ও বন্ধু জানি, দীর্ঘদিনের পরিচিত। ওদের দুজনের মধ্যে কাকে আপনি বেশি পছন্দ করেন? সুভাষ অত্যন্ত সেলফিশ, আত্মসর্বস্ব, আর একটু অহংকারীও। আই লাইক কুণাল মোর দ্যান সুভাষ। আচ্ছা, সে রাত্রে কখন ঠিক, মানে ঠিক কত রাত্রে আপনারা বের হয়ে যান নিরালা থেকে, সেটা কি আপনার মনে আছে? মনে আছে, রাত 12:15। সে সময় গীতাকে আপনার কি রকম মনে হয়েছিল? অত্যন্ত স্বাভাবিক, হাসি খুশি। আরেকটা কথা প্রতুল বাবু, গীতার মৃত্যুর ব্যাপারে আপনার ওই দুই বন্ধুর মধ্যে কি আপনার কাউকে সন্দেহ হয়? না না, এ আপনি কি বলছেন মিস্টার রায়? প্রেম মানুষকে যেমন দুর্বল অসহায় ভীরু করতে পারে, তেমনি অন্ধ অবিবেচক হিংস্রও করে তুলতে পারে। কথাটা আরেকটু স্পষ্ট করে বলি, এই প্রেম, যার অন্য সংজ্ঞা পুরুষ বা নারীর একের প্রতি অন্যের আকর্ষণ, যেটাকে মানুষের আদিম রিপুও বলতে পারেন। ঠিক আছে, আচ্ছা, আজ আপাতত এই পর্যন্তই। আপনি যেতে পারেন। নমস্কার। বসুন কুণাল বাবু। কিরিটির আহ্বানে কুণাল সামনাসামনি সোফাটার ওপর বসল। মামুলি কয়েকটা প্রশ্নের পর তাকেও কিরিটি ওই একই প্রশ্ন করে। চিড় ধরেছিল কিনা জানি না, তবে প্রতুলের সঙ্গে যে আড়ালে আবডালে একটা ব্যাপার ওর চলছিল, আমি বুঝতে পেরেছিলাম সেটা। আর তাই নিয়ে দুজনের মধ্যে আমাদের কথা কাটাকাটিও হয়ে গিয়েছে কিছুদিন আগে। আমি সবটাই গীতাকে বলেছিলাম, তার মনের মধ্যে যদি অন্য কিছু থাকে সে আমাকে যেন স্পষ্টই বলে দেয়। আমি একটি বোকা মনতে চাই না। কি বলেছিল তাতে গীতা? বলেছিল আমার পছন্দ মতো কাউকে বিয়ে করারও কি আমার অধিকার নেই, তুমি বলতে চাও কুণাল? আমি বলেছিলাম কেন থাকবে না, কিন্তু বিট্রে করার তোমার কোনো যুক্তি নেই। তাতে কি জবাব দিয়েছিল গীতা? মৃদু হেসেছিল কেবল। কুণাল বাবু, আরেকটা কথা, গীতার মৃত্যুর ব্যাপারে আপনার ওই দুই বন্ধুর কাউকে আপনি সন্দেহ করেন? কুণাল চুপ করে থাকে। কি জবাব দিচ্ছেন না যে? জানি না, তবে প্রতুল, ওকে আমি বিশ্বাস করি না, রাগলে ওর অসাধ্য কিছুই নেই। সর্বশেষে এলো সুভাষ। কিরিটির সেই একই প্রশ্ন। প্রথম প্রশ্নের জবাবে বলে, রাত ঠিক 12:15। আপনার গাড়ি করেই তো সকলকে পৌঁছে দেন? রাত কটায় আপনি বাড়ি ফিরে যান? তা 1টা হবে। কিরকম স্পিডে আপনি গাড়ি চালান? বেশ একটু স্পিডেই চালাই। আচ্ছা সুভাষবাবু, আপনি কি জানতেন যে আপনার বন্ধু প্রতুলবাবুর সঙ্গে গীতার বিয়ের ব্যাপারটা অনেকটা এগিয়ে গিয়েছিল? জানবো না কেন? জানতেন? তারাই বুঝি জানিয়েছিল, গীতা ও প্রতুলবাবু? হ্যাঁ, না না, অ্যাকচুয়ালি দে আর কাওয়ার্ড। সোজা কথা, যারা স্পষ্টভাবে বলতে পারে না, বলবার কারেজ রাখে না, তাদেরকে আমি ঘৃণা করি। সুভাষের কণ্ঠস্বরে যেন একটা বিরক্তি, ঘৃণা ঝরে পড়ল। অথচ ব্যাপারটা নিয়ে লুকোচুরি করা কেউ ছিলই না, আর জানলেও আমরা কেউ হতাশায় ভেঙে পড়তাম তাও নয়। আপনি কি করে প্রথম কবে জানতে পারেন ব্যাপারটা? কি করে জানলাম সেটা বলবো না, তবে হ্যাঁ, মাঝখানের আগে জানতে পেরেছি। আপনি জানতে পেরেছেন সেটা ওদের জানিয়েছিলেন কি? না। কেন? দেখুন, ওসব নোংরা ব্যাপার নিয়ে ঘাঁটাঘাঁটি করা আমার রুচি আর শিক্ষায় বেঁধেছিল, তাই। নোংরা ব্যাপার? তাছাড়া কি, যারা ভালোবাসার নাম করে শেষ পর্যন্ত পরস্পরের দেহ নিয়ে টানাটানি করে, তাদের তো সবটাই নোংরামি। যাদের রুচি আছে, শিক্ষা আছে, তাদের অতখানিও বিকৃতি কখনো হয় না। কিরিটি একটু চুপ করে থাকে, তারপর বলে, মনে হচ্ছে আপনি গীতাকে ভালোবাসতেন, ইফ আই এম নট রং। খেপেছেন? ভালোবাসা যাব আমি ওই মনোবৃত্তির একটা তুচ্ছ মেয়ে ছেলেকে? গীতা জানতো না আমি ওকে কতটা ঘৃণা করতাম ওর এই চরিত্রের দুর্বলতা আর হ্যাংলামোর জন্য। তাহলেও বুঝতে পারছি কখনো সে কথা গীতাকে আপনি জানতে দেননি, নচেত সবকিছু জানবার পরও আপনি তার সঙ্গে মিশতেন না বা হেসে কথা বলতেন না। বরং বলুন, অতখানি নিচে আমি কখনো নামতে পারিনি। আপনি বোধহয় শুনেছেন গীতার মৃত্যুর কারণ বিষ নয়। বিষ নয়? না, কেউ তাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেছে সে রাত্রে। না না, তা কেন হবে?
ময়না তদন্তেও তাই বলছে। আচ্ছা, আপনি কাউকে সন্দেহ করেন? না। অতঃপর সেদিনকার মতো কিরিটি সকলকে বিদায় দিল। দিন 2 পরে সন্ধ্যা রাত্রি তখন কিরিটি হঠাৎ গিয়ে হাজির হয় সুভাষের গৃহে। সুভাষ গৃহে ছিল না। সীতারাম বললে, দাদাবাবু তো বাড়ি নেই। কোথায় গিয়েছেন জানো? না। কখন ফিরবেন তাও জানো না? না। তোমার নাম কি? আগে সীতারাম। কতদিনে বাড়িতে আছো? তা 10-12 বছর হবে। তুমি শুনেছো বোধহয় গীতা দিদিমণি মারা গিয়েছেন? শুনেছি বই কি বাবু। আহা, দিদিমণি বড় ভালো ছিল, হাসি ছাড়া কখনো দেখিনি। এখানে আসতো না? হ্যাঁ, প্রায়ই আসতো। তোমার দাদাবাবুর সঙ্গে খুব ভাব ছিল, তাই না? আগে আমি তো ভেবেছিলাম দাদাবাবু গীতা দিদিমণিকেই বিয়ে করবে। আচ্ছা, সেদিন রাত্রে তোমার দাদাবাবু ফিরেছিলেন কটার সময় মনে আছে? রাত তখন 1টা হবে। না, ঠিক তা নয়, বোধহয় রাত প্রায় 1:30 হবে। একবার বলছো রাত 1টা, আবার 1:30, ঠিক করে বলো। হ্যাঁ বাবু, ঘড়িটা আধ ঘন্টা স্লো হয়ে গিয়েছিল, মনে পড়ছে আমার। ঘড়িটা আধ ঘন্টা স্লো হয়ে পড়েছিল কিরকম? হ্যাঁ, পরের দিন দেখি দাদাবাবু গীতা দিদিমণির বাড়ি থেকে ফিরে এসে ঘড়িটা ঠিক করছে। আধ ঘন্টা এগিয়ে দিলে দেখলাম। কোন ঘড়িটা? সীতারাম ঘড়িটা দেখিয়ে বলল, ওই ঘড়িটা। ওটা স্লো ফাস্ট থাকে নাকি? কখনো না, একেবারে ঠিক ঠিক টাইম দেয়। কখনো আগে পিছিয়ে হতে গত 10 বছর দেখিনি। আচ্ছা সীতারাম, আমি চলি। কিন্তু আপনি কোথা থেকে আসছেন? কি নাম আপনার? বললেন না তো। আমি আবার আসবো। কথাটা বলে বের হয়ে এলো কিরিটি। সেখান থেকে বের হয়ে কিরিটি সোজা গেল নিরালায়। শান্তনু গৃহেই ছিল। শান্তনু, বলো। তুমি সেদিন বলছিলে না তোমার মাসি গীতার পাশের ঘরেই শোন? হ্যাঁ, কেন বলো তো? তাকে একটিবার ডাকবে, তার সঙ্গে আমার কয়েকটি কথা আছে। শান্তনু তখনই গিয়ে সৌদামিনীকে ডেকে নিয়ে এলো। বসুন মাসিমা, কয়েকটা কথা আমি আপনাকে জিজ্ঞেস করব। কি বাবা? রাতে আপনার ঘুম কেমন হয়? ঘুম কি আর চোখে আছে? সে রাত্রে তো আবার বাতের ব্যথাটা আপনার বেড়েছিল, তাই না? হ্যাঁ। আচ্ছা, 12:30 কিংবা 1:45 সময় কোনো রকম শব্দ বা চেঁচামেচি শুনেছিলেন পাশের ঘরে? চেঁচামেচি নয়, তবে বলুন, থামলেন কেন মাসিমা? বলুন বলুন। দেখো বাবা, সেদিন আমি দারোগা বাবুকে বলিনি, তবে আমার বেশ স্পষ্ট মনে আছে সে রাত্রে গীতা যেন কার সঙ্গে কথা বলছিল। আর কিছু শোনেননি? না। ঠিক আছে, আপনি যেতে পারেন। মাসি চলে যাওয়ার পর কিরিটি বন্ধুর দিকে তাকিয়ে বলে, ব্যাপারটা আমার কাছে স্পষ্ট হয়েছে শান্তনু। কি কিছু জানতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি কি তোমার বোনকে হত্যা করেছে। কে? শম্ভু? না, ভালো কথা, শম্ভুকে পাওয়া গেছে জানো না? কোথায়? কখন? মেদিনীপুরের এক গায়ে, তার আত্মীয়ের বাড়িতে। সে পালিয়েছিল কেন? ভয়। ভয়? হ্যাঁ, কিন্তু একটা কথা কি তুমি জানতে? গীতা প্রতুলকে বিয়ে করবে বলে স্থির করেছিল। জানতাম। and that is the cause। কি বলছো তুমি? তাই প্রতুল, সুভাষ ও কুণাল তিনজনেই গীতাকে ভালোবাসতো। সবাই মনে মনে গীতাকে চাইছিল, কিন্তু গীতা যখন প্রতুলকে বেছে নিল জীবনে, ব্যাপারটা জটিল হয়ে উঠল, যার ফলে শেষ পর্যন্ত তাকে ওই নিষ্ঠুর মৃত্যুবরণ করতে। সত্যি বলছো? হ্যাঁ, প্রেম যেমন সর্বস্ব ত্যাগ করতে পারে, তেমনই প্রচন্ড তখন নিষ্ঠুর ও হিংস্র হতে পারে। আর এক্ষেত্রেও হয়েছিল তাই। কে? গীতার 3 বন্ধুর মধ্যে একজন। কিন্তু কে? কাল বল। তোমাদের 3জনকে কাল সন্ধ্যায় ডেকে পাঠাবো। পরের দিন সন্ধ্যায় ঘরের মধ্যে সকলেই উপস্থিত। শান্তনু, কিরিটি, দত্তরায়, সুভাষ, কুণাল ও প্রতুল। কিরিটি বলছিল, আপনারা শুনলে অবাক হবেন নিশ্চয়ই, গীতাকে আপনাদের 3জনের মধ্যেই একজন খুন করেছে। প্রতুল বলে, কি আবল তাবল বকছেন মশাই? আবল তাবল নয়, নিষ্ঠুর সত্য। সুভাষ বলে, কিন্তু আমরা তো সে রাত্রে ছিলামই না, একসঙ্গে 3জন বের হয়ে যাই।
গিয়েছিলাম ঠিকই, কিন্তু সে রাতে ফিরে আসা তো অসম্ভব না। তার মানে? তার মানে ভেবে দেখুন, কে এবং আপনাদের তিনজনের মধ্যে কার পক্ষে সে রাত্রে আবার ফিরে আসা সম্ভবপর ছিল? কার? আপনি সুভাষবাবু। আপনার গাড়ি ছিল, বন্ধুদের পৌঁছে দিয়ে এখানে সোজা কি আবার ফিরে আসতে পারতেন না? আর তাই হয়েছিল, আপনি সে রাত্রে আবার ফিরে আসেন নিরালো। আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? মাথা যে আমার খারাপ হয়নি, আপনার চাইতে সে আর কেউ ভালো জানেন না সুভাষবাবু। আর আপনি যে ফিরে এসেছিলেন তার প্রমাণ হয়েছে। প্রমাণ? প্রশ্নটা প্রতুল করে এবার। হ্যাঁ, 1 নম্বর, সে রাতে গীতার ঘরে কথাবার্তা শুনেছিলেন মাসিমা। আপনারা তো কেউ সে রাত্রে উপরে গীতার ঘরে আসেননি, নিচ থেকেই বিদায় নিয়েছিলেন। শান্তনুও বাড়ি ছিল না, তবে সে কে? 2 নম্বর, সে রাত্রে গীতা উপরে আসবার পরেও শম্ভুচরণ সিঁড়িতে পায়ের শব্দ শুনেছিল। শেখার পায়ের শব্দ। 3 নম্বর, আপনার বাড়ির ঘড়ির কাঁটা আধ ঘন্টা পিছিয়ে দিয়েছিলেন সময়ের ব্যবধানটা প্রতিষ্ঠিত করবার জন্য। এর পরও কি অস্বীকার করতে পারেন সে রাত্রে আপনি আসেননি? হঠাৎ সুভাষ হো হো করে হেসে ওঠে। চমৎকার। যদি ধরুন আমি প্রমাণ কি তার? হ্যাঁ, 4 নম্বর, এই রুমালটা আপনার, ফোনে আপনার নামটা মনোগ্রাম করা আছে, দেখুন। সুভাষ একেবারে বোবা, যেন পাথর। এটা কোথায় পাওয়া গেছে জানেন? গীতার ঘর। এটাই শম্ভুচরণ পাঠিয়েছে আপনাকে। শম্ভু? হ্যাঁ, তাকে আপনি ভয় দেখিয়ে কলকাতা ছাড়া করবার চেষ্টা করেছিলেন, কারণ আপনার সন্দেহ হয়েছিল সে কিছু জানে। বেচারা ভয় পেয়ে পালিয়ে না গেলে হয়তো শেষ পর্যন্ত এই মোক্ষম প্রমাণটা তার কাছে পেতাম না। আপনি হয়তো তাকেও হত্যা করতেন। শুনুন সুভাষবাবু, সেদিন আপনার সঙ্গে কথা বলতে গিয়ে যে প্রচণ্ড ঘৃণা ও আক্রোশ আপনার কথাবার্তায় প্রকাশ পেয়েছিল গীতা সম্পর্কে, সেটাই আমাকে সর্বপ্রথম অনুসরণের আলো দেয়। সুভাষ নির্বাক।